আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। এই যে এখন এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ভারতে রয়েছেন। আমি আগেই বলেছিলাম তার 19শে নভেম্বর যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তার যাওয়াটা একদিন এগিয়ে তিনি 18ই নভেম্বর সন্ধ্যার ফ্লাইটে দিল্লি গিয়েছেন। এবং খলিলুর রহমান গিয়েছেন মূলত অফিসিয়ালি আজকে 20শে নভেম্বর একটা কলম্বো সিকিউরিটি কনক্লেভের একটা কনফারেন্স হচ্ছে। ভারত স্বাগতিক দেশ, 5টি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই সম্মেলনে অংশগ্রহণ করছে। আগেও বলেছি এরা মালদ্বীপ, মরিশাস, ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। তো এই আজকের এই কনফারেন্সে কিন্তু সভাপতিত্ব করবেন আমাদের বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। ডক্টর খলিলুর রহমানকে বেসিক্যালি পেন্টাগন এবং আমেরিকার জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড কিন্তু বলেছেন ভারতের অজিত দোভাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার সাথে মিটিং করতে। সো এই যে মিটিংটা হচ্ছে, এবং পরশুদিন তিনি গিয়েছেন, গতকাল সকাল 8:30 থেকে 9:30 পর্যন্ত 1 ঘন্টা অজিত দোভালের সাথে মিটিং হয়েছে। 9:30 পরে 1 ঘন্টা বিরতি দিয়ে 10:30 থেকে 40 মিনিটের মতো আরেকটা মিটিং করেছেন ডক্টর খলিলুর রহমান। সেই মিটিং এ ছিলেন ডক্টর খলিল, অজিত দোভাল এবং ভারতে আমেরিকার রাষ্ট্রদূত মিস্টার সার্জিও গার। এবং সম্ভবত আজকে সার্জিও গার আবার আমেরিকায় ফিরে যাবেন। সো গতকাল সকালে 2টো মিটিং হয়েছে। দ্বিতীয় যে মিটিংটা হয়েছে সার্জিও গারের সাথে, সেই মিটিং এর বিস্তারিতটা আমি এখনো পাইনি, কিন্তু অজিত দোভালের সাথে যে মিটিংটা হয়েছে সেটার আমি অধিকাংশ ইনফরমেশন পেয়েছি। কিছু ইনফরমেশন এবার আমি নিজেও এনডিএ, ভার্বাল এনডিএ তে সাইন করেছি, মানে কিছু ইনফরমেশন আমি জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং রাজনীতির কারণে, রাজনৈতিক পরিস্থিতির বাস্তবতায় আমি কিছু ইনফরমেশন আপনাদের দেব না, কিন্তু যে ইনফরমেশনগুলো আমি পেয়েছি, আমি যে কারণে শুরুতে বললাম যে ভারতের সামান্য করুণা পাওয়ার জন্য চাতক পাখির মতো তাকিয়ে থাকে, অথচ এদের বক্তৃতা শুনলে, কথাবার্তা শুনলে ভারতের মানে এত বিরোধিতা করে, এই দ্বিচারিতা আমাদের আওয়ামী লীগ বাদে সব রাজনৈতিক দলেরই প্রায় আছে। তো এই যে আলোচনাটা হলো, 1 ঘন্টা ব্যাপী বৈঠক হয়েছে। এই বৈঠকটা বেসিক্যালি ডক্টর খলিলুর রহমান শ্রোতা হিসেবে অ্যাটেন্ড করেছেন। এটা যা বলার এটা অজিত দোভাল বলে গেছে। মিস্টার খলিল প্রধানত 3টি কথা বলেছেন, আর পুরো মিটিংয়ে বাংলাদেশের পক্ষ থেকে একটা ভীতি কাজ করেছে। বাংলাদেশের পক্ষ থেকে একটা অনুরোধ কাজ করেছে যে অনেকেই সেফ এক্সিট চায় বর্তমান অবস্থায়। তো সেই বিষয়গুলো উঠে এসেছে আলোচনায়। কিন্তু আমি একটু বলতে চাই যে অজিত দোভাল তিনি কি বলেছেন। অজিত দোভাল তিনি বলেছেন যে গত 15 মাস 15 দিনে বাংলাদেশে আইএসআই এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে বাংলাদেশের কর্মকর্তাদের মোট 77টা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই 77টা বৈঠকে কারা কারা অংশগ্রহণ করেছে, সেই বৈঠকে কি আলোচনা হয়েছে, এই সব তথ্য ভারতের কাছে আছে, এবং এই সব তথ্য নিয়ে একটি রিপোর্ট তৈরি করা হয়েছে, এবং সেই রিপোর্টটি অজিত দোভাল ডক্টর খলিলের হাতে তুলে দিয়েছেন। এর বাইরে 277 পৃষ্ঠার আরো একটা রিপোর্ট ডক্টর খলিলের হাতে তুলে দেওয়া হয়েছে, যে রিপোর্টটিতে বাংলাদেশে বর্তমানে ভারত বিরোধী যে জঙ্গি তৎপরতা চলছে সেই জঙ্গি তৎপরতার বিশদ বিবরণ রয়েছে। এবং শুধু বিবরণ নয়, বিভিন্ন ধরনের প্রমাণ, স্যাটেলাইট থেকে তোলা ইমেজ, এই সব কিছু ওই 277 পৃষ্ঠার রিপোর্টটিতে রয়েছে। এরপরে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের আকাঙ্ক্ষার কথা, প্রত্যাশার কথা জানিয়েছেন অজিত দোভাল।
ভারত মনে করে যে বাংলাদেশে সব নিবন্ধিত রাজনৈতিক দলকে নিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। বিশেষ করে প্রায় 50% ভোটারের সমর্থন পুষ্ট আওয়ামী লীগকে এই নির্বাচনের বাইরে রাখার চেষ্টা ভারত সমর্থন করে না বা ভারত আশা করে না। আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার মধ্য দিয়ে এই অঞ্চলে একটি দীর্ঘ অস্থিতিশীলতার যে সৃষ্টি হবে সেটি কারো জন্যই মঙ্গল বয়ে আনবে না, এবং ভারত সবঙ্গত কারণেই ইনক্লুসিভ নির্বাচন চায়। কাউকে বাদ রেখে এই অস্থিতিশীলতার পরিস্থিতির সৃষ্টি ভারতের কাছে কাম্য নয়। একজন উপদেষ্টা বা এনসিপির নেতা কেউ একজন নাকি একটা স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে যে ডক্টর খলিল আপনি ভারতে যাচ্ছেন, আপনি আসার সময় এই মৃত্যুদণ্ড প্রাপ্ত সো কল্ড আদালতের শেখ হাসিনাকে নিয়ে আসবেন। তো এই ব্যাপারে এই যে শেখ হাসিনাকে যে তাইজুলের আইসিটি কোর্টের একটা প্রহসনের বিচারে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সে ব্যাপারেও অজিত দোভাল ভারতের মনোভাব জানিয়ে দিয়েছেন। তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে যে বিচারিক প্রক্রিয়ায় যে আদালতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে সেই প্রক্রিয়াটি পৃথিবীর কোন দেশের বিচারের মানদণ্ডে গ্রহণযোগ্য নয়, এবং ভারত এই বিচার প্রক্রিয়ার ব্যাপারে তাদের তীব্র আপত্তি জানিয়ে রাখছে। সুতরাং খুব ক্লিয়ার করে বলে দেওয়া হয়েছে যে এই শাস্তির এই প্রক্রিয়াগত কারণে এবং এই বিচার টিচার এই টোটাল বিষয়টা ভারত মানে না। এবার খুব এক্সাইটিং একটা কথা বলেছে যে এই যে কদিন আগে দিল্লিতে যে গাড়ি বোমা বিস্ফোরণ হলো সেই বোমা বিস্ফোরণে বাংলাদেশের বর্তমান উপদেষ্টা পরিষদের 2 জন উপদেষ্টা সহ মোট 55 জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এই উপদেষ্টাদের নাম এবং এই 55 জনের তালিকা পুরোটাই ডক্টর খলিলের হাতে তুলে দেওয়া হয়েছে। এর বাইরে আরো কিছু বিষয় আলোচিত হয়েছে যেগুলো আপনাদের সামনে আমি বলতে পারবো না এবং বলবো না বলে প্রতিশ্রুতিবদ্ধ। শুরুতেই বলেছিলাম যে ডক্টর খলিল 3টি কথা বলেছেন। তার একটি হলো ভুল বুঝাবুঝি নিরসনে একসাথে কাজ করবে ঢাকা ও দিল্লি। সরি, উই আর ভেরি ভেরি সরি। কোর্ট, এটা কিন্তু কোর্ট, আমি বানিয়ে বললাম না। ডক্টর খলিল অজিত দোভালকে বলেছে এই সব নথিপত্র সবকিছু পার করে বলেছে সরি, উই আর ভেরি ভেরি সরি। এই যে ডক্টর ইউনূসের ভারতের বিরুদ্ধে কামান দাগায় আর তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যে কিভাবে সারেন্ডার করে। এরপরে ইন্দো প্যাসিফিক নীতিতে সর্বাত্মক সমর্থন করে ঢাকা। ঢাকা ও দিল্লির একসাথে অনেক পথ হাঁটার সুযোগ আছে, এই সুযোগ হাতছাড়া করতে চায় না ঢাকা। কেমন লাগতেছে? অবিশ্বাস হচ্ছে? এই হলো বাংলাদেশের ভারত বিরোধী রাজনীতির তথাকথিত নেতাদের বাস্তব অবস্থান। এবং সবশেষে ডক্টর খলিল সুবিধামতো সময়ে অজিত দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং সেটি অজিত দোভাল বলেছেন সেটি তিনি বিবেচনা করে দেখবেন। এবং আজকে ডক্টর খলিল আরো 3টি মিটিং করবেন। তার মধ্যে সকালে যে পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সটার্নাল অ্যাফেয়ার্স তার পলিটিক্যাল উইং এর কর্মকর্তাদের সাথে তিনি একটি মিটিং করবেন। এই পর্বটি যখন করছি তখন আপনাদের আরো একটি ইনফরমেশন দিয়ে দিই যে ভারতের উপরে যে মার্কিন ট্যারিফ আরোপ করেছিল কত 50% না কত, এই যে ট্রেড ডিল হবে এখন, এই ট্রেড ডিলে ভারতের ট্যারিফের পরিমাণ হবে 9.85%, 10%-এর কম। এবং $93 মিলিয়ন আরেকটা বাণিজ্য চুক্তি সম্প্রতি সই করলো ভারত আমেরিকার সাথে। ভারত আমেরিকার সম্পর্কটা আবার মাঝখানে একটু টানটান থাকলেও এখন আবার নতুন করে অন্য মাত্রায় যাচ্ছে। শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা হতে
যেভাবে হাততালিতে ফেটে পড়েছিল আদালত কক্ষ, তাতে মনে হয়েছিল সারা দেশ উচ্ছ্বাসে ফেটে পড়বে এই আদেশ শুনে। জামাত, এনসিপি, বিএনপি মিটিং মিছিল করে, নাচা গানা করে মাতিয়ে দেবে বাংলাদেশ। কিন্তু কোথায় কি আনন্দ উৎসবের নামগন্ধ নেই, বরং রায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ আছড়ে পড়েছে প্রায় বাংলাদেশের সমস্ত জেলায়। ষড়যন্ত্র করে যারা এই রায় আদায় করেছে, তাদের চেলা চামুন্ডারাও যে তেমন কোনো মিছিল টিছিল করেছে, বোমা ফাটিয়ে উৎসব করেছে তা নয়। শুধু ধানমন্ডির 32 নম্বরে যেটুকু বাকি আছে এখনো, সেটা ভাঙতে বুলডোজার নিয়ে গিয়েছিল তারা। সেনার বাধায় সেটা করতে পারেনি। সেনা কেন বাধা দিয়েছে এবার, আর আগে যখন ভাঙা হয়েছিল তখন কেন বাধা দেয়নি, এসব নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে নানা দিকে। সে আলোচনা এখানে নয়। এখানে আলোচনা হাসিনার ফাঁসি নিয়ে। এর আগে আমি সম্ভাব্য রায় নিয়ে একটি ভিডিও করেছিলাম কদিন আগে, আপনারা দেখেছেন। সেখানে বলেছিলাম তীব্র আন্তর্জাতিক চাপের বিরুদ্ধে গিয়ে ফাঁসির সাজা শোনাবার সাহস করবে না ট্রাইব্যুনাল ও তার মালিক জামাতি ইউনূসের অবৈধ সরকার। তাছাড়া হাসিনাকে হাতে পেলে তবে তো ফাঁসি দেবে। ভারত হাসিনাকে ইউনূসের হাতে তুলে দেবে, এটা যদি কেউ ভেবে থাকে তাকে পাগল বললে কম বলা হয়। একই কথা হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাপারে, তাকেও ফাঁসি কাটে ঝোলানো যাবে না, কারণ তিনি ভারতে, আর ভারত তাকে ফেরত দেবে না। তাহলে এই ফাঁসির রায় দিয়ে কি লাভ? এই জন্যই বলেছিলাম ফাঁসির রায় হবে না, কারণ এদের তো একটা চক্ষু লজ্জা বলে ব্যাপার আছে। কিন্তু সেই চক্ষু লজ্জাটুকু এই সরকারের, বাংলাদেশের বর্তমান সরকারের নেই। কিন্তু জামাত, বিএনপি, ইউনূসের এই সরকার গায়ের ঝাল মেটাতে চেয়েছিল, তাই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এই আদেশ। কিন্তু এই সরকার আর একটা কথা ভুলে গিয়েছে, সেটা হলো শেখ হাসিনা আল্লাহর আশীর্বাদ প্রাপ্ত। বাংলায় একটা প্রবাদ আছে, রাখে হরি মারে কে। সেই প্রবাদটাকে অনুসরণ করে বলা যায়, রাখে আল্লাহ, মারে কে। ঈশ্বর এরকম, ঈশ্বর হচ্ছেন কি, ঈশ্বরকে বলা হয় ঈশ্বর একম এব দ্বিতীয়ম, ঈশ্বর একজন ছাড়া কেউ নেই। এই যে হিন্দুদের এত ঈশ্বর, সেটা কিন্তু মূল এক ঈশ্বরের নানা রূপ। এই রূপ, তাকে কেউ বলে হরি, আবার মুসলিমরা তাকে বলেন আল্লাহ, খ্রিস্টানরা তাকে বলেন গড। তো পরম করুণাময় আল্লাহ এত বিচিত্রভাবে এ পর্যন্ত রক্ষা করেছেন শেখ হাসিনাকে, তাকে বাঁচিয়ে রেখেছেন, যে তাকে পরম অলৌকিক সমস্ত ঘটনা বললে ভুল হবে না। একবার ফিরে দেখা যাক সেই ঘটনাগুলোর দিকে। শেখ হাসিনাকে এবারও যে ছুঁতে পারবে না ঘাতক, সেটা বোঝাতেই একবার এই ফিরে দেখাটা আসুন। 1975-এর 15ই আগস্টের রাত, তার পুরো পরিবার নিহত হয়েছিলেন, কিন্তু তিনি, শেখ হাসিনা, বেঁচে গিয়েছিলেন। সেই রাতে তিনি এবং তার বোন রেহানা, সেই রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার সময় তার দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা ঘটনাচক্রে বিদেশে অবস্থান করছিলেন, তাই প্রাণে বেঁচে যান। তার এই বিদেশ যাত্রা ঘটনাচক্র এই জন্যেই বললাম, সেটা পূর্ব নির্ধারিত ছিল না, অনেকটা আকস্মিক ছিল। স্বামী ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়ার কর্মস্থান ছিল পশ্চিম জার্মানি। হত্যাকাণ্ডের মাত্রই কয়েকদিন আগে শেখ হাসিনা জার্মানিতে তার স্বামীর কাছে যান। পরে এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন, আমি আমার স্বামীর কাছে গিয়েছিলাম, বিমানবন্দরে আমাকে বিদায় জানাতে সবাই এসেছিলেন, আমার বাবা, মা, আমার 3 ভাই, 2 নববিবাহিতা ভগ্নিপতি।
শেখ হাসিনা জানতেন বাংলাদেশ ও পাকিস্তানের যুদ্ধ অপরাধী গুপ্ত ঘাতকেরা তাকে জার্মানিতে মেরে ফেলবে, কারণ তারা চায় বাঙালি জাতীয়তাবাদের মূর্ত প্রতীক শেখ মুজিবকে নির্বংশে হত্যা করতে চায় তারা। তাই 15ই আগস্টের ঘটনার পর তিনি পশ্চিম জার্মানি থেকে ভারত সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন এবং 25শে আগস্ট সকালে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তিনি দিল্লিতে পৌঁছান এবং সেখানে নির্বাসিত জীবন শুরু করেন। কেন ভারত? কারণ পৃথিবীর অন্য কোনো দেশ, এমনকি কোনো মুসলিম দেশকেও তিনি তার নিরাপত্তার জন্য উপযুক্ত মনে করেননি। দ্বিতীয়ত, ভারতের সঙ্গে বাংলাদেশ তথা আওয়ামী লীগের ঐতিহাসিক সম্পর্ক, আজকের বাংলাদেশ তৈরি হতো না যদি ভারত না থাকতো। তো এই ঐতিহাসিক সম্পর্ক। এবং তৃতীয়ত, কূটনৈতিক ও কৌশলগত কারণ তিনি জানতেন ফিরে আসার লড়াইয়ে ভারত তার সবচেয়ে বিশ্বাসযোগ্য বন্ধু। যে দেশকে স্বাধীন করবার জন্য তার বাবা বঙ্গবন্ধু মুজিবুর রহমান তার জীবন দিয়েছেন, সেই দেশকে রক্ষা করার দায়িত্ব শেখ হাসিনা নিজের কাঁধে নিয়েছিলেন। সেবার শেখ হাসিনা 1981 সালের 17ই মে, অর্থাৎ প্রায় 5 বছর 10 মাস পর তিনি দেশে ফেরেন। এই সহজ সত্যটা মাথায় রাখলে জামাতি ইউনূস হাসিনার বিচার নিয়ে এত ষড়যন্ত্র করতেন না। 1975-এর 15ই আগস্ট এভাবে বেঁচে যান তিনি। তারপর ভারতে দীর্ঘ নির্বাসন জীবনে তার ধারে কাছে কোনো ঘাতক পৌঁছতে পারেনি। সেই চেষ্টা শুরু হয় তার দেশে ফেরার পর। হাসিনা নিজ মুখে বিভিন্ন সময় বলেছেন যে তিনি 19 বার হত্যা চেষ্টা থেকে বেঁচে ফিরেছেন। এখানে সেই প্রধান ঘটনাগুলোর একটা তালিকা দিলাম। প্রথম ঘটনা তাকে মেরে ফেলার। 10 নভেম্বর 1987 সচিবালয়ের কাছে আক্রমণ। শেখ হাসিনা জেনারেল এরশাদের সামরিক শাসন বিরোধী আন্দোলনে যোগ দিলে সচিবালয়ের কাছে তার গাড়িতে গুলি চালানো হয়। একটি গুলি এরশাদ বিরোধী বিক্ষোভকারী নূর হোসেনকে আঘাত করে, যিনি ঘটনাস্থলেই মারা যান। হাসিনা কিন্তু অক্ষত। দ্বিতীয় ঘটনা 24 জানুয়ারি 1988 চট্টগ্রামে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় পুলিশ জনতার ওপর গুলি চালায়, যাতে প্রায় 40 জন নিহত হন। এই গুলি চালনার মূল লক্ষ্য ছিলেন হাসিনা, কিন্তু তিনি অক্ষত। হাসিনা সেদিন অল্পের জন্যে প্রাণে বেঁচে যান। তৃতীয় ঘটনা 10ই আগস্ট 1989 ধানমন্ডি বাসভবনে বোমা হামলা হয়। 10 থেকে 12 জন ব্যক্তি, যাদের বেশিরভাগ ফ্রিডম পার্টির কর্মী, তারা ধানমন্ডির হাসিনার বাসভবনে বোমা ছোড়ে গুলি চালায়। এখানেও হাসিনার কোনো ক্ষতি হয়নি। চতুর্থ 11ই সেপ্টেম্বর 1991 গ্রিন রোড ঢাকা নির্বাচনী কেন্দ্র পরিদর্শনের সময় গ্রিন রোডে তার উপর গুলি চালানো হয়, তিনি অক্ষত অবস্থায় বেঁচে যান। পঞ্চম ঘটনা 13ই সেপ্টেম্বর 1994 ঈশ্বরদী রেল মার্চ। ঈশ্বরদীতে তার ট্রেন মার্চ কর্মসূচির সময় হত্যা প্রচেষ্টা চালানো হয়। রেলের কোচে যেখানে তিনি ছিলেন একাধিক গুলি ছোড়া হয়, এবারও তাকে মারা যায়নি। ষষ্ঠ ঘটনা 7 ডিসেম্বর 1995 পান্থপথের রাসেল স্কোয়ারে একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি হামলার শিকার হন। হামলাকারীরা এবারও ব্যর্থ। সপ্তম ঘটনা 7ই মার্চ 1996 ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে একটি সভা থেকে ফেরার পথে আক্রমণের শিকার হন। এতে 20 জন আহত হন। শেখ হাসিনা অক্ষত। 20 জুলাই 2000 সেনা গোপালগঞ্জের কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান কলেজের কাছে
৭৬ কেজি ওজনের বিস্ফোরক উদ্ধার করা হয়। হাসিনার 2 দিন পর সেখানে গিয়ে একটি সমাবেশে ভাষণ দেওয়ার কথা ছিল। সেই উদ্দেশ্যেই বিস্ফোরণ ঘটাবার জন্যেই ওই বিস্ফোরক পদার্থ সেখানে জমা করা হয়। এই চক্রান্তটি হারকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ বা হুজিবি সংগঠনের মুফতি আব্দুল হান্নান পরিচালনা করেছিলেন। নবম ঘটনা 29শে মে 2001 খুলনা রূপসা সেতু উদ্বোধনের সময় সেতুর নিচে বিস্ফোরক পুঁতে রাখা হয়েছিল। গোয়েন্দারা এটা আবিষ্কার করেন এবং নিষ্ক্রিয় করে দেয়। দশম ঘটনা 25শে সেপ্টেম্বর 2001 তত্ত্বাবধায়ক সরকারের আমলে সিলেটে নির্বাচনী সমাবেশে বোমা বিস্ফোরণ ঘটানো হয় যাতে 2 জন নিহত হন। সেইখানে শেখ হাসিনা ছিলেন সেই নির্বাচনী সমাবেশের মূল বক্তা এবং আক্রমণের মূল লক্ষ্য ছিলেন তিনি। 11 নম্বর ঘটনা 4 মার্চ 2002 বিরোধী দলীয় নেতা হাসিনার মোটরকেডে আক্রমণ করা হয়। আগ্নেয়াস্ত্র থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়, লক্ষ্যভ্রষ্ট হয় সেই গুলি। 12 নম্বর ঘটনা 29শে সেপ্টেম্বর 2002 কলারোয়া সাতক্ষীরায় সমাবেশ স্থলে যাওয়ার পথে তার মোটরকেড আক্রমণের শিকার হয়। 13 নম্বর ঘটনা 2রা এপ্রিল 2004 গৌর নদী বরিশাল বিএনপি জামাত ক্যাডারদের দ্বারা গৌর নদীতে হাসিনার মোটরকেডে বন্দুক যুদ্ধ চালানো হয়। 21শে আগস্ট এর পরের ঘটনা 21শে আগস্ট 2004 সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণটি ঘটে। এটি বঙ্গবন্ধু এভিনিউ গ্রেনেড হামলা নামে কুখ্যাত। এটি শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ হত্যা চেষ্টা। বিরোধী দলীয় নেতা হিসেবে বঙ্গবন্ধু এভিনিউতে সন্ত্রাস বিরোধী সমাবেশে ভাষণ শেষ করার পর বিকেল 5টা 22 13টি গ্রেনেড ছোড়া হয় তাকে লক্ষ্য করে। কাছাকাছি ভবনের ছাদ থেকে এই গ্রেনেড নিক্ষেপ করা হয়। এই হামলায় 24 জন নিহত হন এবং 500-র বেশি মানুষ আহত হন। নিহতদের মধ্যে ছিলেন হাসিনার দেহরক্ষী মাহবুবুর রহমান, যিনি তার প্রায় কাছেই ছিলেন, এবং আওয়ামী লীগ মহিলা বিষয়ক সম্পাদক ও প্রাক্তন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান। তিনি 3 দিন হাসপাতালে থাকার পর মারা যান। হাসিনা নিজে কানে প্রচণ্ড আঘাত পান, যার প্রভাবে আজও তিনি বহন করছেন। কানে খুব কম শুনতে পান। তার কর্মীরা মানব ঢাল তৈরি করে সেদিন তাকে রক্ষা করেন। এই হামলার পেছনে ছিল হুজিবি জঙ্গি সংগঠন এবং তার নেতৃত্বে ছিলেন বিএনপি জামাত সরকারের সদস্যরা এবং তারেক রহমান। 2018 সালে আদালত এই মামলায় 19 জনকে ফাঁসির দণ্ড দেন। তবে হাসিনার আমলেই 2024 সালের হাসিনার চলে যাওয়ার পর 24 সালের নভেম্বরে হাইকোর্ট সব আসামিকে খালাস দেয়। এর পরের ঘটনা 2006 সালে কারাগারে বিষ প্রয়োগের চেষ্টা করে তাকে মেরে ফেলা চেষ্টা করা হয়। হাসিনা যখন কারাগারে ছিলেন তখন তার খাবারে বিষ মিশিয়ে হত্যার চেষ্টা। এর পরের ঘটনা 2011 সাল আন্তর্জাতিক চক্রান্ত। একটি আন্তর্জাতিক গ্রুপ এবং কিছু পাকিস্তানি নাগরিক পাকিস্তানি সরকারের মদতে শ্রীলঙ্কার একটি সন্ত্রাসী দলের সাথে চুক্তি করে হাসিনাকে হত্যার জন্য আত্মঘাতী স্কোয়াড গঠন করে, কিন্তু ধরা পড়ে যায় পুরো ব্যাপারটা, ব্যর্থ হয় তাদের চেষ্টা। এরপর 2014 সাল প্রশিক্ষিত নারী জঙ্গিদের দিয়ে চক্রান্ত করা হয়। 2014 সালের শেষের দিকে হাসিনাকে হত্যার চক্রান্ত করে প্রশিক্ষিত নারী জঙ্গিরা। এবং সর্বশেষ 5 আগস্ট 2024 ঘটনার কথা ভাবুন। সেদিন তো তার বাঁচার কথা ছিল না। মব এগিয়ে আসছিল, স্নাইপার রাইফেল নিয়ে খুনি পৌঁছে গিয়েছিল, গণভবনে লুকিয়েছিল। এমনকি তার মৃতদেহ
কিভাবে টুকরো টুকরো করা হবে সেসব পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু সেদিনও তাকে মারা গেল না। অসম্ভব একটা জায়গা থেকে তিনি বেঁচে গেলেন, ভারতে এলেন। এভাবে বারবার মৃত্যুর দরজা থেকে ফিরে আসার পেছনে কেউ যদি পরম করুণাময়ের আশীর্বাদ খুঁজে পান, তবে তাকে কি ভুল বলা যায়? শেখ হাসিনা স্বাভাবিকভাবেই তাই তার বেঁচে থাকার পেছনে আল্লাহর হাত দেখতে পেয়েছেন। পরবর্তীতে তিনি বিভিন্ন সময়ে অডিও বার্তায় সেদিনের ঘটনা এবং আল্লাহর রহমত সম্পর্কে আবেগ ঘন বক্তব্য দেন। তিনি বলেছেন, মাত্র 20-25 মিনিটের ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছি। আমি অনুভব করি যে 21শে আগস্টের হত্যা চেষ্টা, মানে ওই গ্রেনেড হত্যা চেষ্টা থেকে বেঁচে যাওয়া, কোটালীপাড়ার বিশাল বোমা থেকে বেঁচে যাওয়া, 5ই আগস্ট 2024-এ বেঁচে যাওয়া, সবের পেছনে নিশ্চয়ই আল্লাহর ইচ্ছা আছে, আল্লাহর হাত আছে। অন্যথায় আমি এবার বেঁচে থাকতে পারতাম না। আল্লাহর রহমতেই মনে হয় আমি এখনো বেঁচে আছি, কারণ আল্লাহ চান আমি আরও কিছু ভালো কাজ করি। যদিও আমি কষ্ট পাচ্ছি, আমি আমার দেশ ছাড়া, আমার ঘর ছাড়া সব কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে, তবুও আল্লাহ চান আমাকে দিয়ে কিছু ভালো কাজ করবেন। এপ্রিল 2025 সালে, এই কদিন আগে, কয়েক মাস আগে সমর্থকদের সাথে এক ভার্চুয়াল মিটিংয়ে হাসিনা আরও জোরালোভাবে বলেন, আল্লাহ আমাকে একটা কারণে বাঁচিয়ে রেখেছেন এবং সেই দিন আসবে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। যারা এই অপরাধ করেছে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে, এটা আমার প্রতিজ্ঞা। আর এই বিশ্বাস থেকেই 17ই নভেম্বর মৃত্যুদণ্ডের ঘোষণা শোনার পর শেখ হাসিনার পরম বিশ্বাসী ও দৃঢ় প্রত্যয়েই বার্তা, আমাকে ওরা কি ফাঁসি দেবে, ইউনূসকে ফাঁসি কাটে তো আমি ঝোলাবো। এটা কোনো প্রতিহিংসার হুমকি নয়। যেভাবে ইউনূস সভ্য সমাজের সমস্ত আইন কানুনকে ধ্বংস করে শেখ হাসিনাকে ফাঁসি কাটে ঝোলাবার অপচেষ্টা করেছেন, যেভাবে মুক্তিযুদ্ধের গৌরবময় স্মৃতিকে মুছে দিয়ে দেশটাকে আবার পাকিস্তান অন্যান্য বিদেশি শক্তির কলোনি বানিয়ে তুলছেন, তাতে ফাঁসি কাটে ওটা ছাড়া অন্য শাস্তি পেতে পারেন না মোহাম্মদ ইউনূস। হাসিনা সে কথাই বলেছেন আমাকে কি ফাঁসি কাটে ঝোলাবে, ইউনূসকে আমি তো ফাঁসি কাটে ঝোলাবো। গত 24 ঘন্টার মধ্যে দেশে বেশ অস্বস্তিকর কিছু খবরাখবর দেখতে পাচ্ছি। সেসব খবরের মধ্যে কিছু খবর অনলাইন পত্রপত্রিকা লিডও করেছে। আমি সংক্ষেপে আপনাদেরকে একটু বলি। মিরপুরে থানার সামনেই ককটেল বিস্ফোরণ, পুলিশ সহ আহত 3। গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দুর্বৃত্তদের। নওগাঁয় গ্রামীণ ব্যাংকের সামনে আগুন। ময়মনসিংহে ট্রেনে দুর্বৃত্তদের আগুন। নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন। হঠাৎ কেন দেশে, বা কোন সিচুয়েশন, সরকার কেন এগুলো টেকেল দিতে পারছে না, বা এই কাজগুলো এখন কারা করছে? আরেকটা খবর আমাদের সামনে, রামপুরায় বাসে আগুন কেন? মানে এখন তো কারো কোনো রাজনৈতিক কর্মসূচি নাই, কোনো মিছিল মিটিং, ঝটিকা মিছিল, এইসব ব্যাপারও নাই। রাজধানীর রামপুরায় বিটিভির সামনে পার্কিং করা ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত 10টার দিকে ঘটনা ঘটে। হাতিঝিল থানা কর্মরত অফিসার SI পূর্ণ বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা এ ধরনের খবর পেয়েছি, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। স্থানীয় লোকজন জানাচ্ছে কে বা কারা আগুন দিয়েছে, হঠাৎ আমরা দাও দাও করে আগুন জ্বলতে দেখি। তার আগে আরও লিড করেছে পত্রপত্রিকা। সেই সব লিডিং নিউজগুলোর মধ্যেও ছিল দুশ্চিন্তা করার মতন পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণ। সেখানে বলা হচ্ছে, মিরপুরে পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত 9টার দিকে থানার সামনে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে মোট 3টি ককটেলের বিস্ফোরণ হয়েছে। থানার কর্তব্যরত অফিসার SI আলফাজ আহমেদ তিনি বলছেন, ককটেল বিস্ফোরণের খবর আমরা পেয়েছি, তবে কতটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে তা বলতে পারছি না। তিনি আরও বলেন, কারা এই ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। এই শত শত ঘটনার মধ্যে ঘটে গেল, তদন্ত এখনও চলছে। এদিকে ঘটনা পুরো এলাকায় আতঙ্ক ছড়ালেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মানে আমার কাছে প্রশ্ন হচ্ছে যে, কোনো রাজনৈতিক বড় কর্মসূচি নাই। এমনিতেই তো ঢাকা শহরের অবস্থা খারাপ। এভাবে 15 দিনের ব্যবধানে পুরনো ঢাকায়
15 দিনও না, 10 দিনের ব্যবধানে পুরো ঢাকায় একজনকে দিনে দুপুরে মেরে ফেলা হলো, উদ্ঘাটিত হয়েছে ঘটনা, পল্লবীতে মেরে ফেলা হলো। তো এইসব জিনিস তো ঘটে যাচ্ছে, ঘটে চলেছে। তাহলে এই আলামতগুলো আমরা যদি একসাথে করি, তাহলে ওভারঅল দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এই সময়ে, যখন প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নর্মাল আছে, মানুষজন কি স্বস্তিতে আছে? মানুষজন কি নিশ্চিন্তে সাহস পাচ্ছে ঘর থেকে বের হওয়ার? রাত বিরাতে তো দূরের কথা, একান্ত প্রয়োজন ছাড়া অনেকে দ্বিধা করেন না যে কখন কি হয়। আমি আপনাদেরকে মনে করিয়ে দিই, গত 1 বছরের মধ্যে আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, 3টা দেশই তার নাগরিকদের সাবধান করেছে বাংলাদেশে যে কোনো সময় রাজনৈতিক বিশৃঙ্খলা লাগতে পারে, গন্ডগোল হতে পারে, তার নাগরিকদের সাবধানে চলতে বেরোচ্ছে। পার্বত্য অঞ্চলে যাইতে একদম নিষেধই করে দিয়েছে, যে পারতে যেন পার্বত্য অঞ্চলে বাংলাদেশে তাদের দেশের নাগরিকরা না যায়। তো তারা তাদের দেশের নাগরিককে সেভ করে নিচ্ছে। আমার দেশের নাগরিক বা বাংলাদেশের নাগরিককে সেভ করার দায়িত্ব তো এই সরকারের। তারা কতটুকু করতে পারছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন।